তোমরা সবাই আশা করি ঠিকঠাক চলছে তোমাদের পড়াশোনা। আজকে আমরা আঙ্কেল পজার হ্যাংস পিকচার এই যে প্যাসেজটা আছে তোমাদের, এই প্যাসেজটা আজকে পড়াতে চলেছি। তো এর আগে যেসব লেসনগুলো আমরা শেষ করে ফেলেছিলাম তার কন্টিনিউশন আজকে আমরা বজায় রেখে চলেছি। তো এই যে প্যাসেজটা আছে আঙ্কেল পজার হ্যাংস আ পিকচার, এই প্যাসেজটা লিখেছেন জেরম ক্লাপকা জেরম। ইন শর্ট এটাকে কি বলা হয়? জেরম কে জেরম। ইটস ভেরি ফেমাস রাইটার। ওকে, তো গল্প শুরু করার আগে প্রথমেই যেটা আমাদের করতে হবে সেটা হলো যে জেরমকে জেরম সম্বন্ধে একটু জেনে নিতে হবে। কারণ এটা যদি না জানা হয় তাহলে পুরো যে প্যাসেজটা আছে না সেটা যেন ইনকমপ্লিট রয়ে যায়। সো for the sake of completion you have to know who was Jerome K. Jerome. Okay, so let's overview. From 2nd May 1859 to 14th June 1927 এই হচ্ছে টাইম অফ স্প্যান ওনার ছিল। উনি মেনলি ছিলেন কি ইংলিশ রাইটার অ্যান্ড হিউমারিস্ট, বাট মেনলি নোন ফর দ্য কমিক ট্রাভেলগে 3 মেইন ইন এ বোট। সেটা কবে পাবলিশড হয়েছিল? 1889। ওকে, আদার্স যে ওয়ার্কসগুলো উনি করেছিলেন সেগুলো কি কি ছিল? একটা ছিল আইডল থটস অফ অ্যান আইডল ফেলো, সেকেন্ড থটস অফ অ্যান আইডল ফেলো অ্যান্ড 3 মেইন ইন এ বামেল। তো অ্যাকচুয়ালি এই 3 স্টোরিজ আর সিকুয়েল। সিকুয়েল মিনস মানে একটা পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, এরকমভাবে জিনিসটা চলছে। যেমন আমরা সেই দেখেছিলাম পথের পাঁচালী, তাও পরাজিত, তারপর অপর সংসার, এরকম একটা যেটা সিকুয়েল একটা চলেছিল। একটা ওয়াজ বর্ন ইন ক্লাডমোর, ওয়ালসাল, ইংল্যান্ড। পেরেন্টস ওয়ে মার্গারেট জোনস অ্যান্ড জেরম ক্ল্যাপ, অ্যান্ড হিজ অটোবায়োগ্রাফি নেম ওয়াজ মাই লাইফ অ্যান্ড টাইমস। ওকে, এখানে আর একটা ঘটনা বলে দিই একটু আমি, যে জেরমকে জেরম অ্যাকচুয়ালি সেনাবাহিনীতেও যোগ দিতে চেয়েছিল। আফটার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার উনি তখন বয়স হচ্ছে 56 বছর বয়স, তখন উনি ব্রিটেনে গিয়ে বলছেন যে আমিও আর্মিতে যোগ দিতে চাই। তো এত বৃদ্ধ একটা বয়স, 56 বছর, ইটস টু ওল্ড অ্যাকচুয়ালি। তো তখন ব্রিটিশ আর্মি বললো যে না না না, এই বয়সে উই আর নট, তোমাকে আমরা নিতে পারবো না। তো তখন উনি বললেন ঠিক আছে, তো আমাকে তো যোগ দিতে, আমি চাই আমার ভলেন্টিয়ার সার্ভিস দিতেই। তখন ফ্রেঞ্চ আর্মি, যেটা ছিল ফ্রেঞ্চ আর্মি, সে ফ্রেঞ্চ আর্মিতে উনি অ্যাম্বুলেন্স ড্রাইভার হয়েছিলেন শুধুমাত্র নিজের ভলেন্টিয়ার সার্ভিসটা দেওয়ার জন্য। তো এই হচ্ছে মোটামুটি আমাদের জেরমকে জেরমের ঘটনা। তো চলো এবার আমরা আজকে শুরু করব আঙ্কেল পজার হ্যাংস পিকচার। এবার এই যে আঙ্কেল পজার হ্যাংস পিকচার যে জিনিসটা আজকে তোমাদের প্যাসেজে আছে, এটা নেওয়া হয়েছে কোথা থেকে? এটা নেওয়া হয়েছে অ্যাকচুয়ালি 3 মেন ইন এ বোট, এখান থেকে মেনলি নেওয়া হয়েছে। একটাই মনে হবে জেরমকে জেরম গল্প হচ্ছে খুব মজার, খুব হাসির। সো তার জন্যই বলা হয়েছিল নোন ফর দ্য কমিক ট্রাভেলগি, মানে ওনার প্রতিটা গল্পেই কিন্তু এই কমিক সেন্সটা মারাত্মক রকমভাবে আছে। তো তোমাকে ধরে নিতে হবে যে কোথায় কমিক সেন্সটা পাওয়া যাবে। যেমন আমাদের তুমি শিবরাম চক্রবর্তীর নাম শুনেছো তোমরা, সো প্রতিটা লেখার মধ্যে কি একটা কমিক ব্যাপারটা ছিল সবসময়। তো এটা জেরমকে জেরমের মধ্যে ওই কমিক সেন্সটা প্রচুর পরিমাণে তুমি দেখতে পাবে। তো চলো শুরু করি আমরা আজকের প্যাসেজ, যে আঙ্কেল পজার হ্যাংস পিকচার, এবং এটা হচ্ছে লেসন নাম্বার 5। ওকে, সো বিফোর গোয়িং টু ডিসকাস দিস প্যাসেজ, প্রথমে যেটা করব সেটা হলো কিছু জিনিস একটু আমি আগে বলে নেব, তারপর আমরা প্যাসেজটা শুরু করতে যাব। এই যে প্যাসেজে সেভাবে কিছু নেই, মেনলি যে জিনিসগুলো আমরা আলোচনা করতে যাব আজকে সেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ আজকের বিষয়টা তার উপরে কিন্তু দাঁড়িয়ে আছে পুরো জিনিসটা কীভাবে নির্ভর করবে। তো সেটা করার আগে আমাদের যেটা দেখবে যে প্যাসেজটা আজকে শুরু হবে, তাহলে একটা জিনিস আমরা খুব কমন পাবো, উড। এর ইউজটা প্রচুর পরিমাণে এই প্যাসেজে ব্যবহার করা হয়েছে। ওকে, তো এই উড কখন কখন আমরা ইউজ করে থাকি আমাদের সেন্টেন্সের মধ্যে, এটা জানা খুব দরকার। কারণ এটা যদি তুমি ভালো করে জানতে না পারো, বুঝতে না পারো, ইউ ক্যান নট আন্ডারস্ট্যান্ড what the author tried to say in this passage. Okay, so let's start যে উড ব্যাপারটা আমরা একটু ভালো করে জেনে নিই। একটা জিনিস মনে রাখবে,
উড, আচ্ছা যদি আমরা কোনো ফিউচার টেন্স নিয়ে কোনো কথা বলতে চাই, ধরো যদি একটা বলি সম্ভাবনা, মেনলি পসিবিলিটি, ফিউচার তো হচ্ছে না, ফিউচার হবে, তো সে ফিউচার হবে মানেই হচ্ছে একটা পসিবিলিটি আসছে। তো আমি যদি বলি ধরো যে আই অ্যাম শিওর you will pass the exam. I am sure you will pass the exam. এটা কি হলো, একটা ফিউচার টেন্সের কথা বলা হলো। এবার এই ব্যাপারটাকে ধরো আমি পাস্টের কোনো ঘটনা, মানে আজকে তো প্রেজেন্টে দাঁড়িয়ে আমি বলছি যে আই এম শিওর ইউ উইল পাস দ্য এক্সাম, কিন্তু এই ঘটনা যে অতীতকালে দাঁড়িয়ে আমি ভবিষ্যতে কথা বলতে যেতাম, তখন আমি কি বলতো, মানে পাস করে গেছে বাট আমি জানতাম সে পাস করবে। ওকে, এটা আমি কি, আমি জানি না সে পাস করবে কিনা, বাট আমি শিওর যে সে পাস করে যাবে। কিন্তু আফটার ডিক্লারেশন অফ রেজাল্ট দেন আই সেইং হিম দ্যাট আমি জানতাম যে সে পাস করবে, এই কথাটা বলার জন্য আমরা তখন উড এটাকে ইউজ করে থাকি। কিরকম ভাবে বলবো এটা, তাহলে আই ওয়াজ শিওর, আই অ্যাম শিওর, আই ওয়াজ শিওর, you would pass the exam. তো এরকম যখন কোনো ঘটনা আমরা বলতে যাই তখন আমরা উডটাকে এরকম ভাবে ব্যবহার করতে পারি। সো আই ওয়াজ শিওর, আমি শিওর ছিলাম যে সে পাস করবে। ওকে, সো এটা হচ্ছে ব্যাপারটা। আর কখন আমরা উডের ইউজ করতে থাকি, যখন রিকোয়েস্টটা হয় খুব পোলাইট ওয়েতে একটা রিকোয়েস্ট আমরা করতে যাই, তখন আমরা উড ইউজ করে থাকি। কিরকম একটা উদাহরণ দিই তোমাদেরকে, উড ইউ প্লিজ would you please, or would you give me your pen please, or would you please give me your pen. ওকে, এও বলতে পারো, বা would you please give me a pen. তো এই যে রিকোয়েস্টটা করা হলো, এটাকে কি বলা হচ্ছে, যে রিকোয়েস্ট শুধু না, এটা হচ্ছে পোলাইট রিকোয়েস্ট। ওকে, এটা হচ্ছে পোলাইট রিকোয়েস্ট। যখন আমরা পোলাইট রিকোয়েস্ট করতে যাই কাউকে, তখন আমরা দেন উই ইউজ উড ইন আওয়ার সেন্টেন্স। ওকে, কুড ইউজ করতে পারো তুমি এখানে, যে কুড ইউ প্লিজ গিভ মি ইওর পেন, কুড ইউজ করতে পারো। তো এগুলোকে বলে পোলাইট রিকোয়েস্ট। ওকে, আর কখন আমরা উড ইউজ করতে পারি, আর একটা সময় আমরা উডের ইউজ করি যখন সেটা হয় কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল মিন্স একটা ঘটলে আর একটা হবে, এটাকে বলা হয় কন্ডিশন। ওকে, একটা ঘটলে আর একটা হবে। যদি বলি এরকম হবে যে আই উড গো, বা এরকম ভাবে যদি বলি ধরো ইফ আই ওয়ার আ বার্ড, ইফ আই ওয়ার এ বার্ড আই would fly in the sky. So if I were a bird, I would fly in the sky. এই যে would এখানে ইউজ করা হয়েছে, এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। What type of condition here? If I were a bird, আমি তো I am not bird. If I were a bird, it's my dream. If I were a bird, then I would fly in the sky. Okay, so then we use would in our sentence. তো এইভাবে আমরা উডের ইউজটা করে থাকি। এরপরে আর কিছু কিছু আমরা ক্ষেত্রে আরো ইউজ করে থাকি, যেমন একটু বলে দিই তোমাদেরকে, এটা তোমাদের দু একটা সেন্টেন্স আমরা পাবো এরকম টাইপের, যদি উড বি যদি বলি আমরা। ওকে, উড বি, এটাও মনে রাখবে, উড বিটা হচ্ছে একটা ওয়ান টাইপ অফ ইমাজিনেশন। উড বি, ইমাজিনেশন। ওকে, উড বি কিরকম হবে, হি উড বি ইন এ মাল্টিন্যাশনাল কোম্পানি, এটা আমি মনে করছি এটা, বাট আই এম নট শিওর, বাট আমি মনে করছি এটা, যে সে হয়তো মাল্টিন্যাশনাল কোম্পানিতে থাকতে পারে। সো হি
would be in a multinational company. Okay, so then we use would be. Understand? Okay, আর একটা জিনিস মনে রাখবে, আমরা আরটা ইউজ করে থাকি, সেটা হচ্ছে উড হ্যাভ। এটা মনে রাখবে, এই উড হ্যাভ ব্যাপারটাও কিন্তু একটা ওয়ান টাইপ অফ কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। কিরকম? ওকে, সো ইফ ইউ উড হ্যাভ, অর বলতে পারো তুমি এরকম ভাবে যে যদি তুমি খুব পরিশ্রম করো তুমি পাস করবে। ওকে, ইফ ইউ হার্ড ওয়ার্কড, ওকে, ইফ ইউ হ্যাড ওয়ার্কড হার্ড দেন ইউ উড হ্যাভ পাসড। ওকে, ইউ হ্যাড ওয়ার্কড হার্ড, ইউ উড হ্যাভ পাসড। ইউ had worked hard, you would have passed. তো আশা করি উডের ব্যাপারটা তোমরা বুঝতে পেরে গেছো। এবার আমরা প্যাসেজে যাই, যাও চলো, কারণ এটা একটু বলে দিলে কি হবে, তোমাদের এই প্যাসেজটা পড়তে সুবিধা হবে এবং বুঝতে সুবিধা হবে। তো প্রথমে কি বলছে দেখো, সো আঙ্কেল পজার হ্যাংস এ পিকচার, ইটস এ ফানি মোমেন্ট, সাম ইনসিডেন্ট আর হেয়ার অ্যান্ড দ্য অথর ট্রাই টু এক্সপ্লেইন হোয়াট টাইপ অফ ইনসিডেন্ট হ্যাজ অকার ইন দিস সিচুয়েশন। ইউ নেভার শ such a commotion up and down a house in all your life as when my uncle Podger undertook to do a job. Commotion means, commotion হচ্ছে গোলমাল আর কি, কনফিউশন টাইপের ব্যাপার। তুমি এরকম টাইপের গোলমাল অন্য কোনো বাড়িতে দেখতে পাবে না। as when my uncle Podger took do a job, যদি আঙ্কেল পজার কোনো একটা কাজ হাতে নিয়ে নেয় তখন যে গোলমালটা পাবে, এইরকম গোলমাল অন্য কোনো বাড়িতে তুমি দেখতে পাবে না, এটাই লেখক বলতে চাইছে। তারপর কি হচ্ছে, a picture would have come home from the frame makers, অলরেডি তোমাদের would have এর ইউজ বলেছি আমি। সো এখানে কি বলা হচ্ছে, a picture would have come home from the frame makers and be standing in the dining room waiting to be put up, মানে একটা ছবি পিকচার would have come from the frame maker, যে ফ্রেম মেকার আছে সেখান থেকে এসেছে, and be standing, এবং সে দাঁড়িয়ে আছে in the dining room waiting to be put up, যেন পিকচারটা বলছে এবার আমাকে সময় হয়ে গেছে, আমাকে দেয়ালে টাঙিয়ে দাও। ওকে, তো এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, দেখো এই যে ফ্রেম মেকার্স, ওকে, নেক্সট আমরা কি পেলাম, ফ্রেম মেকার পেলাম, আরটা পেলাম ডাইনিং রুম। ওকে, ফ্রেম মেকার, আরটা পেলাম ডাইনিং রুম, সরি একটা ডাইনিং রুম। তো এই যে দুটো ওয়ার্ড আমরা পেলাম, যেখানে একটা হাইফেন দিয়ে অ্যাড করেছে, দেখতে পাচ্ছ। তো এই ওয়ার্ডকে কি নাম দেওয়া হয়, এগুলোকে বলা হয় কম্পাউন্ড ওয়ার্ড। ওকে, দেখো আরো কিছু ওয়ার্ড আমরা পরবর্তীকালে পাবো এখানে, স্টেপ ল্যাডার, কিচেন চেয়ার, অল আর কম্পাউন্ড ওয়ার্ড। ওকে, তাহলে কি হলো ব্যাপারটা, তো ছবিটা তো দাঁড়িয়ে আছে ডাইনিং রুমে, সে যেন মনে মনে বলছে এবার সময় হয়ে গেছে, আমাকে টাঙিয়ে দাও। আন্ট পজার উড আস্ক হোয়াট ওয়াজ টু বি ডান উইথ ইট, মানে এটা কি বলা হয়েছে যে উড কথাটা মানে হচ্ছে পাস্টের ঘটনা, মানে আমি জানতাম তুমি পাস করবে এরকম ব্যাপারটা, তো সেইভাবে এটা তুমি এই জিনিসটাকে মনে মনে কল্পনা করবে। সো আন্ট পজার উড আস্ক, তখন জিজ্ঞাসা করবে হোয়াট ওয়াজ টু বি ডান, এবার কি করতে হবে। দেন আঙ্কেল পজার উড সে, তখন আঙ্কেল পজার বলবে ও ইউ লিভ দ্যাট টু মি, এটা আমার উপরে ছেড়ে দাও, ডোন্ট ইউ
এনি অফ ইউ ওরি ইউর সেলস অ্যাবাউট দ্যাট, আই উইল ডু অল দ্যাট, কোনো চিন্তা নেই, আমি পুরো ব্যাপারটাকে সামলে নেব। অ্যান্ড দেন হি উড টেক অফ হিজ কোট, এবং তারপরে সে তার কোটটা খুলে ফেলবে। অ্যান্ড বিগিন, এবং তার কাজ শুরু করবে। হি উড সেন্ড দ্য গার্ল আউট ফর 6 penn'orth of nails, and then one of the boys after her to tell her what size to get. এবার কিরকম কনফিউশনের ব্যাপার হচ্ছে, কাজ শুরু করার আগেই প্রথমেই কি করলো, তার ছেলেকে তার মেয়েকে পাঠালো যে যা 6 penn'orth নেল নিয়ে আয়। নেল মিনস পেরেক, 6 penn'orth মিনস যে পেরেকটার দাম হচ্ছে 6 penny, ওকে, সেটাকে বলে 6 penn'orth of nails. And then one of the boys after her, আর একটা ছেলেকে তার পিছু পাঠাচ্ছে, কি জন্য, যে হোয়াট সাইজ টু গেট। মেয়েটাকে তো প্রথমে বলেনি যে কত সাইজ, সে বলে 6 penn'orth নেল, আরে নেলটার দাম তো 6 penny, সাইজ আছে তো একটা, কতটা আমি দেয়ালে যখন মানে পোঁতা হয় একটা পেরেককে, তখন তো সাইজ বলতে হবে একটা, ভুলে গেছে, তার জন্য তার ছেলেকে পাঠানো হচ্ছে। নাও ইউ গো অ্যান্ড গেট মি মাই হ্যামার উইল, আরেকজন যে আছে উইল, তাকে বলা হলো কি, যাও তুমি আমার হ্যামারটা নিয়ে আসো। হি উড শাউট, সে চিৎকার করে বলবে। অ্যান্ড ইউ ব্রিং মি দ্য রুল টম, এবং টমকে পাঠাচ্ছে কি জন্য, চিৎকার করে বলা হচ্ছে ইউ ব্রিং মি দ্য রুল, মাপতে হবে তো কতটা জুড়ে কতটা দূরে, কতটা সামনে, কতটা পিছনে আমি পেরেকটা পিঠাবো, যে পোতা হবে, সে পোতার জন্য কি করতে হবে, মাপতে হবে, তার জন্য রুল দরকার। ওকে, আই শ্যাল ওয়ান্ট দ্য স্টেপ ল্যাডার অ্যান্ড আই হ্যাড বেটার হ্যাভ আ কিচেন চেয়ার। ওকে, আই একটা সেন্টেন্স আমি লিখে রাখি এখানে, আই শ্যাল ওয়ান্ট দ্য স্টেপ ল্যাডার, I shall want, okay, I shall want the step ladder. এই যে কথাটা বললাম, আগেরবারে কি বলা হয়েছিল, ডাইনিং রুম বলা হয়েছিল, ফ্রেম মেকার বলা হয়েছিল, এখানে যেটা বলছি স্টেপ ল্যাডার। ওকে, এটাকে দেখতে হবে। এবং তারপর একটা ওয়ার্ড পাচ্ছি দেখো, কিচেন চেয়ার, এটাও তাহলে কি, এগুলো হচ্ছে বলা হয় কম্পাউন্ড ওয়ার্ড। তাহলে এটা কি হলো, আই শ্যাল ওয়ান্ট দ্য স্টেপ ল্যাডার। দেখো এই যে সেন্টেন্সটা এখানে ইউজ করা হয়েছে, আই শ্যাল ওয়ান্ট দ্য স্টেপ ল্যাডার, এটাকে বলা হচ্ছে কি, কোন টেন্সে আছে, এটা ফিউচার টেন্সে আছে। ওকে, একটা জিনিস মনে রাখবে, এই শ্যাল কথাটা আমরা মেনলি বসাই ফার্স্ট পারসন সিঙ্গুলার ক্ষেত্রে বা প্লুরালের ক্ষেত্রে, যেটা সম্ভাবনা মানে হতেও পারে না হতেও পারে, তখন আমরা বসাচ্ছি শ্যাল, মানে আই শ্যাল। অন্যান্য ক্ষেত্রে কি বসানো হয়, উইল, ইউ, তাহলে কি বসাবে, উইল, কেমন। তো আইয়ের পরে উইল কখন বসে, যখন সেটা অতি অবশ্যই ঘটবে, একদম সম্ভাবনাটা প্রচন্ড রকম বেশি হয়ে যায়, তখন আমরা উইল ইউজ করি। সো আই শ্যাল ওয়ান্ট দ্য স্টেপ ল্যাডার, ফিউচার টেন্স ইউজ করা হয়েছে। অ্যান্ড আই হ্যাড বেটার হ্যাভ আ কিচেন চেয়ার, এবার একটা কিচেন চেয়ার দরকার। এরপর কি হলো, অ্যান্ড ডোন্ট ইউ গো মারিয়া, এবং মারিয়া যে ছিল তাকে বলা হচ্ছে মারিয়া ইউ ডোন্ট গো। তাহলে কজন গেল, গার্ল গেল পেরেক আনতে, ছেলে গেল তার সাইজ জানাতে, একজন টম গেল কি করতে, টুল তোমার হ্যামার ওটা আনতে গেল, রুল আনতে গেল। আর মারিয়া যে ছিল তাকে বললো ডোন্ট গো মারিয়া, কেন, বিকজ আই শ্যাল ওয়ান্ট সামবডি। আবার দেখো একই টাইপের সেন্টেন্স পাচ্ছি, আই শ্যাল ওয়ান্ট দ্য স্টেপ ল্যাডার, এখানে কি বলা হচ্ছে, আই শ্যাল ওয়ান্ট সামবডি। একই রকম সেন্টেন্স, আই শ্যাল ওয়ান্ট সামবডি টু হোল্ড মি লাইট। আর আলোটা দেখাতে হবে তো, কোথায় আমি পেরেকটা যেমন পিটাবো, আলো তো দরকার, সে আলো দেখানোর জন্য একজনকে দরকার। হোয়েন দ্য গার্ল কামস ব্যাক, যে মেয়েটি পেরেক আনতে গিয়েছিল সে যখন ফিরে এলো, সি মাস্ট গো আউট এগেইন, সে আবার বাইরে যাচ্ছে, ফর এ বিট অফ পিকচার কর্ড। মানে পিকচার কর্ড মিনস কি, একটা ধর ফ্রেম আছে, সে ফ্রেমকে টানানোর জন্য কি দরকার, কি দড়ি দরকার, স্প্রিং দরকার, তো সেটা তো আনতে ভুলে গেছে, আবার সে গেল ওটা আনতে। টম, হোয়ার ইজ টম, টম ইউ কাম হিয়ার,
I shall want you to hand me up the picture. একই রকম সেন্টেন্স ইউজ করা হচ্ছে, এটা খেয়াল রাখবে সব সময়। I shall want you, আমি চাই তুমি, ধরে রাখো, হ্যান্ড মি আপ দ্য পিকচার, আমাকে পিকচারটা ধরে দেবে। তো পিকচারটা আমি যখন ধরো টুলে দাঁড়িয়ে আমি ব্রেকটা পিটাবো, তখন তো পিকচারটা কাউকে দিতে হবে একটা, তো তুমি তার জন্য থাকো। অ্যান্ড দেন হি উড লিফট আপ দ্য পিকচার, তারপরে কি করবে, সে পিকচারটা হাত থেকে ছেড়ে দেবে, অ্যান্ড ড্রপ ইট, অ্যান্ড ইট উড কাম আউট অফ দ্য ফ্রেম, এবং পিকচারটা ফ্রেম থেকে বেরিয়ে চলে আসবে। হি উড ট্রাই টু সেভ দ্য গ্লাস, সে চেষ্টা করতে যাবে গ্লাসটাকে বাঁচানোর জন্য, অ্যান্ড কাট হিমসেলফ, এবং সে নিজের হাতটা কেটে ফেলবে। দেন হি উড স্প্রিং রাউন্ড দ্য রুম, গোটা ঘর ছুটে বেড়াচ্ছে, লুকিং ফর হিজ হ্যান্ডকারচিফ, তার রুমাল খুঁজে বেড়ানোর জন্য। সে একটা জিনিস মনে রাখবে, এখানে দেখো উচ্চারণটা কি আছে, হ্যান্ডকারচিফ, মানে এটা লেখা আছে এরকম ভাবে, ওকে, হ্যান্ডকারচিফ। তো একটা জিনিস মনে রাখবে, যখন আমরা এটাকে উচ্চারণ করতে যাবো, when you try to pronounce this word, don't use D. D is your silent. So correct pronunciation is handkerchief. Okay? Not handkerchief. It's handkerchief. So search করছে handkerchief কোথায় গেল? He could not find his handkerchief. Why? কেন সে খুঁজে পাচ্ছে না? Because it was in the pocket of the coat he had taken off. যে কোটটা সে খুলে ফেলে রেখেছিল, সেই কোটের মধ্যে হ্যান্ডকারচিফটা ভরা ছিল। And he did not know where he had put the coat. সে মনেই করতে পারছে না কোথায় কোটটা খুলে রেখেছিল। All the house had to leave off looking for his tools and start looking for his coat. মানে গোটা ঘর, গোটা যতগুলো ছেলে মেয়ে ছিল সবাই তার ঘরের জিনিসপত্র খুঁজে বেড়াচ্ছে, টুলস খুঁজে বেড়াচ্ছে এবং কোট খুঁজে বেড়াচ্ছে। While you dance round and hinder them, এবং সব পিছু পিছু যেন ছুটে বেড়াচ্ছে পুরোপুরিভাবে, and hinder them. Doesn't anybody in the whole house know where my coat is? I never came across such a sight in all my life. Upon my life I didn't. কেউ জানো না আমার কোটটা কোথায় গেল? 6 of you and you can't find a coat that I put down not 5 minutes ago. এই 6 জন আছো তোমরা, এই 5 মিনিটে আমি কোটটা খুলে রাখলাম, সেটা পাওয়া যাচ্ছে না। Oh, you can give it up. I found it myself. চলো আমি খুঁজে বেড়াচ্ছি, দেখি, তোমার ছেড়ে দাও সব। And when half an hour had been spent in trying up his finger and a new glass had been got, he would have another go. 2 people would have to hold the chair. দুজন কি করলো, চেয়ারটাকে ধরলো, and third would help him up on it. তৃতীয় জন তাকে সাহায্য করলো সেই চেয়ারের উপরে ওঠার জন্য, and hold him there, তাকে ধরে রাখলো সেখানে। A fourth would hand him a nail, তাকে দেবে নেলটি মানে পেরেকটি, and fifth would pass him up the hammer, হ্যামারটাকে পাস করবে, and he would take hold of the nail and drop it, এবং সে কি করবে, পেরেকটা তার হাত থেকে নিতে যাবে এবং ফেলে দেবে। There he would say in an injured tone, now the nail's gone. আর অসহায়ভাবে সে বলে, যা, পেরেকটাই পড়ে গেল হাত থেকে। And he would all have to go down on our knees and grovel for it, এবং আমরা সবাই প্রত্যেকে হাঁটুতে ভর করে পুরো মাটিতে শুয়ে যাওয়ার মতো অবস্থা করে আমরা সেই পেরেকটাকে খোঁজার চেষ্টা করতে থাকলাম। The nail would be found at last, তার অনেক পরে পেরেকটাকেও পাওয়া যাবে। But by that time he would have lost the hammer, কিন্তু সেই সময়ে সে তার হাতুড়িকে হারিয়ে ফেলবে। Where is the hammer? What did I do with the hammer? কি করেছিলাম হাতুড়ির সাথে, এখন পাওয়া যাচ্ছে না। Great heavens, 7 of you gapping around there, মুখ খাওয়া করে সব খুঁজে বেড়াচ্ছ, but didn't find my hammer. You didn't know what I did with the hammer. সেটাও তোমরা মনে রাখতে পারছো না যে আমি কিছুক্ষণ আগে হ্যামারটা নিয়ে কি করেছিলাম। তোমরা কি করছো? কিছুই করছো না, তোমরা শুধু মেস তৈরি করছো একটা করে। We would find the hammer for him, and then he would have lost sight of the mark he had made on the wall where the nail was to go in. এবার কি হলো? We would find the hammer for him. তার জন্য আমরা
হ্যামারটাকে খুঁজে বের করলাম। অ্যান্ড হোয়েন দেন হি উড হ্যাভ লস্ট সাইট অফ দ্য মার্ক। এবার পেরেকটাকে পোতার জন্য কি করা হয়, একটা মার্ক করে রাখা হয়। তো এখানে পেরেক পেটে না, এখানে মার্ক করে রাখছি একটা আমি। বাট হোয়াট হ্যাপেন্ড, হোয়েন হি ট্রাইড টু ব্লো আপ nail into the wall, then he find that there is no mark. He totally forget where he put the mark. সেটাই ঘটনা ঘটেছে, মার্কটা কোথায় রেখেছিল সেটা সে ভুলে গেছে। Where the nail was to go in. Each of us had to get up on the chair beside him. আমরা তার পিছন দিকে গিয়ে চেষ্টা করছি দেখার যে মার্কটা কোথায় আছে, যদি খুঁজে পাই। We would each discover it in a different place. কিন্তু ঘটনাটা কি, আমরা ওটা আবিষ্কার করলাম অন্য একটা জায়গাতে, নট সেই দিকে দেয়ালে। And he would call us up all fools. সে আমাদের সবাইকে বোকা বলে ডাকলো। Trying to reach a point 3 inches beyond what was possible for him to reach, the string would slip and down he would slide onto the piano. এবার সে দাঁড়ালো, দাঁড়িয়ে তার থেকে আরো 3 ইঞ্চি উঁচুতে, যেখানে সে হাত যাচ্ছে না ঠিকঠাক করে, সেখানে সে পেরেকটাকে পেটানোর চেষ্টা করতে গেল। এবার কি হচ্ছে ঘটনাটা, যখন সেটা করতে গেল যে দড়িটা ছিল সেটা স্লিপ করে গেল, কারণ অনেকটা উঁচুতে, ইটস নট কন্ট্রোল আপন হিম। এবার সে একটু হেলে গেল, পাশে একটা পিয়ানো রাখা ছিল, তোমার ছবিতে দেখতে পাবে সে পিয়ানোর পাশে কি হয়েছিল, সে হেলে যাচ্ছে। অ্যাট লাস্ট আঙ্কেল পজার উড গেট দ্য স্পট ফিক্সড। এরপরে হলো সে যে স্পটটা করতে চেয়েছিল সেই স্পটটা সে ফিক্সড করলো। অ্যান্ড পুট দ্য পয়েন্ট অফ দ্য নেইল অন ইট, এবং সেখানে ঠিক ওই পয়েন্টে পেরেকটাকে রাখলো। উইথ হিজ লেফট হ্যান্ড, বাঁ হাতে ধরে, অ্যান্ড টেক দ্য হ্যামার ইন হিজ রাইট হ্যান্ড, এবং ডান হাতে সেটা হাতুড়িটাকে নিয়েছে। অ্যান্ড হোয়েন দ্য ফার্স্ট ব্লো, প্রথম যে ধাক্কাটা দিচ্ছে আর কি, হি উড স্ম্যাশ হিজ থাম, তার হাতের একদম পুরো আঙুল স্ম্যাশ করে ফেলল। অ্যান্ড ড্রপ দ্য হ্যামার, এবং যতদিন হাত থেকে হ্যামারটাও ফেলেছিল। উইথ এ ইল, একটা শব্দ করে, অন দ্য সামবডিজ টোজ, একটা জনের কারো পায়ের টোজ পড়ল। আন্ট মারিয়া উড মাইল্ডলি অবজার্ভ দ্যাট, আন্ট মারিয়া এটাকে ভালো করে অবজার্ভ করেছিল। নেক্সট টাইম আঙ্কেল পজার ওয়াজ গোয়িং টু হ্যামার এ নেল ইন টু দ্য ওয়াল, ঠিক পরবর্তী সময় যখন আবার একবার চেষ্টা করতে যাবে আঙ্কেল পজার, সি হপড হি উড লেট হার নো ইন টাইম, সে তিনি আশা করেছিলেন যে এইসব ঘটনা ঘটানোর আগে যেন তাকে আগে থেকে জানানো হয়। সি কুড দেন মেক অ্যারেঞ্জমেন্টস টু গো অ্যান্ড স্পেন্ড এ উইক উইথ আ মাদার হোয়াইল ইট ওয়াজ বিং ডান। তাহলে 1 সপ্তাহ খানেক আমি ঘরটাকে ফাঁকাই রেখে দেবো, আমি একটু ঘুরে আসবো বাইরে থেকে তার মায়ের সাথে। ও ইউ ওম্যান, ইউ মেক সাচ আ ফাস এভার এভরিথিং। সত্যি তোমাদেরকে কি বলবো আমি, তোমরা প্রতিটা ব্যাপারেই একটা ট্রাবল তৈরি করে ফেলো, সব জায়গাতে একটা সমস্যা তৈরি করো। আঙ্কেল পজার উড রিপ্লাই পিকিং হিমসেলফ আপ, এবং সেরকম উত্তর দিতে দিতে আবার উঠলো। হোয়াই আই লাইক ডুইং এ লিটল জব অফ দিস সর্ট, কেন যে সময় কাজ করতে আসি, যত সব ঝামেলা। দেন হি উড ফাইন্ড দ্য রুল, তারপর আবার সে রুলটাকে বের করলো, মানে মাপতে হবে তো। অ্যান্ড দেন স্ট্রিং এগেইন, আবার চেষ্টা করতে লাগলো যে কোথায় পেরেকটাকে ফোটানো যায়। অ্যান্ড আ নিউ হোল ওয়াজ মেড, আবার একটা নতুন হোল তৈরি করা হলো। অ্যাবাউট মিডনাইট দ্য পিকচার উড বি আপ, ভেরি ক্রুকড অ্যান্ড ইনসিকিউর। ঠিক মধ্যরাত্রে মানে পেরেকটা শেষ পর্যন্ত হলো। ভেরি ক্রুকড, কিন্তু যেটা হলো মানে যখন ফ্রেমটা পুরো দেখা যাচ্ছে বাইরে থেকে, ইটস নট স্ট্রেইট, সাম বেন্ডিং, সো হোয়াইট ইটস ক্রুকড অ্যান্ড ইনসিকিউর, মানে আনসার্টেন, যে কোনো অবস্থায় মনে হচ্ছে পেরেকটা থেকে ছবিটা আবার পড়ে যেতে পারে। কিন্তু আঙ্কেল পজার এটা করেই যেন নিজেকে বিশাল কিছু ভাবছে। সে কি বলছে, দেয়ার ইউ আর, ইয়েস, তুমি তার শেষ পর্যন্ত দেয়ালে ঝুললে। হি উড সে, স্টেপিং হেভিলি অফ দ্য চেয়ার অন টু দ্য চারমেন্স কর্নস, এবং সেই স্টেপিং হেভিলি অফ দ্য চেয়ার থেকে নেমে অন টু দ্য চারমেন্স কর্নস, যেখানে তোমার শীতকাল, ওখানে কি করা হয়, ঘর গরম রাখার জন্য কাঠ কয়লা, মানে কয়লা মেনলি, ওটা কাঠ কয়লা থাকতো, সেগুলোকে রাখা হতো। অ্যান্ড সার্ভিং দ্য মেস হি হ্যাড মেড উইথ এভিডেন্ট প্রাইড, এবং সে যে কত বড় কাজ করেছে, গোটা ঘরের অবস্থা দেখলেই বোঝা যাচ্ছে। আর লন্ডভন্ড মেস করে দিয়েছে, একদম লন্ডভন্ড তালগোল পাকিয়ে রেখে দিয়েছে, এবং এটা যে তার একটা কৃতিত্ব সেটা সে প্রমাণ করতে চাইছে। হোয়াই সাম পিপল উড হ্যাভ হ্যাড এ ম্যান ইন টু ডু আ লিটল থিং লাইক দ্যাট, কিছু লোক যে কেন এসব কাজ করতে পারে কে জানে।
তো এই হচ্ছে আমাদের আঙ্কেল পজার এর গল্প, যেখানে সে আঙ্কেল পজার হ্যাংস আ পিকচার, এই টেক্সট আমাদের এখানে শেষ হল। এখান থেকে এবার যেটা করতে হবে আমাদেরকে, এর যে পরবর্তী স্টেপ, দ্যাট মিনস অ্যাক্টিভিটিস। ওকে, সো আমরা নেক্সট ক্লাসে আমাদের অ্যাক্টিভিটিস পুরো ব্যাপারটা আমরা কমপ্লিট করব, এবং এখানে অনেক রাইটিংস আছে, সেই রাইটিংসটা আমরা একটা করে স্টেপস মানে করতে থাকবো। সো তোমরা ওয়েট করো আমার নেক্সট ক্লাসের জন্য, যেখানে পুরো অ্যাক্টিভিটিস, রাইটিংস এবং গ্রামার পুরো ব্যাপারটা আমি আলোচনা করে দেব। আজকে যেটা মেনলি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে খুব ভালো করে জোর দিতে হবে উড ইউজ অফ উড, তার সাথে সাথে উড হ্যাভ, এবং আরেকটা জিনিস দেখতে পেয়েছি আমরা ফিউচার টেন্সের ইউজ কেমনভাবে করা হয়েছে সেখানে এটা উল্লেখ করা হয়েছে, এবং কম্পাউন্ড ওয়ার্ড কিভাবে ইউজ করা হয় সেটা এখানে কিছু দেখানো হয়েছে। আরও কিছু কম্পাউন্ড ওয়ার্ড আমি তারপর দিন ক্লাসে আরও ভালো করে আলোচনা করব। ওকে, সে সবাই ভালো থাকো, এবং যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং যে বেল আইকনটি আছে সেই বেল আইকনটিকে ক্লিক করবে, যাতে করে পরবর্তী যে ক্লাসগুলো দেওয়া হবে তার নোটিফিকেশনটা তোমরা খুব সহজেই পেতে পারো। ওকে, থ্যাংক ইউ, আনটিল দেন হ্যাভ এ গুড ডে, সবাই ভালো থাকো।